হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 3-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টার নাম হচ্ছে কি কোষ বিভাজন। এটা আপনারা পূর্ববর্তী শ্রেণীতেও কিন্তু পড়ে আসছেন। কোষ বিভাজন সবচেয়ে সোজা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আপনারা যদি অ্যান্সার করেন দেখা যায় যে আমরা ফুল মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। কি বলছে দেখি, যে এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত সব ক্ষেত্রেই নানা ধরনের কোষ বিভাজন দেখা যায়। এখন বিভাজন মানে কি? কোষ মানে তো বুঝেন আমাদের যে সেলগুলো আছে, যেটা দিয়ে পুরো একটা দেহ তৈরি। আর বিভাজন মানে হচ্ছে ভাঙা। তাহলে কোষ বিভাজন মানে কোষটা ভেঙে, ধরেন একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা এরকম ভেঙে গেল। তো দেখা যায় এগুলো কোনোটা কোনোটা দেহ বৃদ্ধি ঘটায়। যে এই কোষ বিভাজন, কোনো কোনো কোষ বিভাজন দেহ বৃদ্ধি ঘটায়, কোনোটা জননকোষ সৃষ্টি করে, আবার কোনোটা কি দ্বিবিভাজন পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। বিভিন্ন ধরনের কোষ বিভাজন হয়ে থাকে এবং কিভাবে হয়ে থাকে এ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানার চেষ্টা করব। তো মূলত আমরা এই অধ্যায়ে মাইটোসিস এবং মিওসিস এই দুইটা কোষ বিভাজন সম্পর্কেই ধারণা লাভ করব। তো আমরা যদি শুরু করি এখানে, যে কি বলছে, কোষ বিভাজন ও তার প্রকারভেদ। ঠিক আছে? তো প্রতিটা জীবদেহ কোষ দিয়ে তৈরি, যেটা আমরা সবাই জানি। একটা মাত্র কোষ দিয়ে প্রতিটা জীবের জীবন শুরু হয়। আমরা যখন ছোট ছিলাম একদম ভ্রূণ অবস্থায়, তখন কিন্তু একমাত্র একটা কোষ ছিল। সেটা আস্তে আস্তে কোষ বিভাজন হয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এই যে আমাদের হাত পা এগুলো সব বড় হয়েছে। তো বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি জীবের একটা স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কোনো কোনো জীবের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত, সারা জীবন একটা কোষই থাকে। এদেরকে বলা হয় এককোষী জীব। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম, এরা হচ্ছে সারা জীবন এককোষী প্রাণী। আর এককোষী জীব বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীব উৎপন্ন হয়। আবার অনেক জীব আছে যারা একাধিক কোষ দিয়ে গঠিত, যাদেরকে বহুকোষী বলা হয়। এই যে বহুকোষী বলা হয়, যেমন হচ্ছে কারা? যেমন আমরা, মানুষ, বট গাছ, তিমি মাছ ইত্যাদি জীব কোটি কোটি কোষ দিয়ে কিন্তু গঠিত। তো বিশাল দেহি একটা বট গাছের সূচনাও ঘটে কিন্তু মাত্র একটা কোষ থেকে। এই যে একটা মাত্র কোষ থেকে যেহেতু আমাদের বহুকোষী প্রাণীগুলো জীবন শুরু হয়, সেটার একটা নাম হচ্ছে জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। ঠিক আছে? তো এককোষী নিষিক্ত ডিম্বাণু থেকে কোষ বিভাজন প্রক্রিয়া একসময় কোটি কোটি কোষের একটা পরিণত মানুষের সৃষ্টি হয় এই যে বিভাজনের মাধ্যমে। ঠিক আছে? তো আবার কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু পুং এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এখন পুং ও স্ত্রী গ্যামেট কি জিনিস? এটা আমি গত ক্লাসেও বলছিলাম অধ্যায় একে, যে আমরা যখন পরিণত জীব হয়, যেমন মানুষের ক্ষেত্রে পরিণত মানুষ যখন অ্যাডাল্ট হয়, তখন দেখা যায় ছেলেদের ক্ষেত্রে ছেলেদের জননকোষ তৈরি হয়, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের জননকোষ সৃষ্টি হয়, যেটাকে আমরা গ্যামেট নামে চিনি। ঠিক আছে? এবং এটা আরেকটা নাম হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটও বলা হয়। তো আমরা দেখবো সামনে। তো জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্য হলো কি? কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে থাকে। ঠিক আছে? মানে এই যে বৃদ্ধি এবং প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মূলত কি হয়ে থাকে? কোষের সংখ্যাটা মূলত বাড়তে থাকে। তো জীবদেহের দুটো গুরুত্বপূর্ণ কোষ বিভাজন হচ্ছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। ঠিক আছে? প্রথমত আমরা মাইটোসিস সম্পর্কে ধারণা লাভ করব, যে মাইটোসিস কি। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত ও সুকেন্দ্রিক কোষ একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়। তার মানে কি, এটার কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। এই প্রসেসের মাধ্যমে একটা কোষ থেকে আমরা কয়টা কোষ পাই? দুইটা কোষ পাই, ভাঙার মাধ্যমে। ঠিক আছে? তো মাইটোসিসে নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস নামের এক ধরনের অঙ্গাণু থাকে। এবং মাইটোসিসে এই নিউক্লিয়াসটা প্রায় সমানভাবে একবার মাত্র ভেঙে যায়। ঠিক আছে? তো নিউক্লিয়াসের প্রতিটা ক্রোমোজোমও কয়বার ভেঙে যায়? একবারও ভেঙে যায়। সাইটোপ্লাজমও একবার ভেঙে যায়। ঠিক আছে? সবকিছু একবার একবার। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ কি থাকে? সমান থাকে। এখন প্রশ্ন আসতে পারে, মাতৃকোষ জিনিসটা কি স্যার? মাতৃকোষ কিছুই না, যেই কোষটা থেকে মূলত বিভাজন প্রক্রিয়াটা শুরু হয় সেটা থাকে তার মাতৃকোষ। আর নতুন যে কোষগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় কি? অপত্য কোষ। তার মানে এখানে মাইটোসিস কোষ বিভাজনে বলতেছে যে আমার যে মাতৃকোষটা থাকবে, যে কোষ থেকে বিভাজন শুরু হবে, সেই বিভাজন থেকে নতুন যে কোষগুলো পাবো তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সবসময় কি থাকে? সমান থাকে। মানে মাতৃকোষের যেটা থাকে, অপত্য কোষ মানে নতুন কোষেরও ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সেমই থাকে। শুধু যে পরিমাণ একই থাকে তা না, মাতৃকোষের ডিএনএর প্রায় হুবহু অনুলিপি অপত্য কোষে পাওয়া যায়। মানে একদম ফটোকপি। অনুলিপি মানে হচ্ছে একদম ফটোকপি করে জাস্ট ভেঙে যায়। ঠিক আছে? একদম সেম টু সেম। তো এই জন্য এটাকে বলা হয় কি? সমীকরণিক বিভাজনও বলা হয়, যেহেতু তোমার হচ্ছে কি এখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। তো এই বিভাজনে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। মূলত মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়ে থাকে? জীব প্রাণীদের সব সময় এটা দেহকোষে হয়ে থাকে, মানে আমাদের শরীরে অভ্যন্তরে, মানে বহির যে চামড়া আছে, আবরণ আছে, সেখানে কিন্তু মূলত এই দেহকোষে মাইটোসিস বিভাজনটা হয়। দেখেন তো, একটা জিনিস চিন্তা করে, আপনি যখন ছোট ছিলেন আপনার পা গুলো আঙ্গুলগুলো সব ছোট ছোট ছিল। তো দেহকোষে যখন আমাদের মাইটোসিস কোষ বিভাজন হয়েছে, তখন আমাদের আস্তে আস্তে আমাদের বয়সও বাড়ছে। আস্তে আস্তে কোষ বিভাজনের মাইটোসিস হওয়ার কারণে আমাদের হাত পা গুলো আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়েছে। তো এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু হয়েছে।
তো এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ কি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। যে ছোট থেকে যে আপনি লম্বা হয়েছেন, এই লম্বা হওয়ার পিছনে কোন কোষ বিভাজন দায়ী? মাইটোসিস দায়ী। ঠিক আছে। তো প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে মূলত মাইটোসিস কোষ বিভাজন হয়। যদি আমি প্রাণীর ক্ষেত্রে বলি, প্রাণীর কোথায় হবে মাইটোসিস বিভাজন? দেহকোষে হবে। আর উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কোথায় মাইটোসিস হবে? বর্ধনশীল অংশ। বর্ধনশীল কথাটা মানে কি? যেই জিনিসটা খুব তাড়াতাড়ি বাড়ে। ঠিক আছে, উদ্ভিদের যে অংশটা বাড়ে, যেমন কাণ্ড, পাতা, এগুলা। যেমন হচ্ছে দেখেন যে কাণ্ড, মূলের অগ্রভাগ এগুলো বাড়ে। তারপর ভ্রূণ, মুকুল, এগুলো সবগুলো কিন্তু গাছের এক একটা জায়গা। ভ্রূণ, মূল, বর্ধনশীল পাতা, তারপর হচ্ছে মুকুল ইত্যাদিতে মূলত মাইটোসিস বিভাজনটা হয়ে থাকে। ঠিক আছে। তো নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অজনজননের সময় কিন্তু এ ধরনের বিভাজন দেখা যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোনগুলো? যে আমরা অধ্যায়কে পড়ছিলাম, মনে রাখা 25টা যে প্রাণীগুলো আছে, এগুলোদের অজনজনন যখন হয়, দুই রকমের জনন জনন আছে আমাদের, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। তো অযৌন জননের ক্ষেত্রে মূলত মাইটোসিসটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে, যারা লো শ্রেণীর প্রাণী আছে। ঠিক আছে। তো এরপর যদি আমরা দেখি মাইটোসিসে, আমরা যে একটু আগে বলছিলাম যে মাইটোসিস একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এই স্টেপগুলো মূলত এখানে আলোচনা করা হবে, যে পর্যায়সমূহ। যে মাইটোসিস কোষ বিভাজন একটা অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া, মানে কি স্টেপ বাই স্টেপ সাজানো গুছানো একটা প্রক্রিয়া। এই বিভাজনে প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ফার্স্টে কে ভাঙবে? ফার্স্টে কোষের নিউক্লিয়াস ভেঙে যাবে। এই নিউক্লিয়াস ভাঙার নামটা কি? প্রসেসটার নাম কি? ক্যারিওকাইনোসিস। ঠিক আছে। তো যখন নিউক্লিয়াস বিভাজন শেষ হয়ে যাবে, পরবর্তীকালে সাইটোকাইনোসিস নামের একটা স্টেপ ঘটে। সাইটোকাইনোসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন, একদম ইজি। যে আমাদের কোষের কিন্তু এখন সাইটোপ্লাজম কি জিনিস, আমরা একটা কোষ যদি এইভাবে আঁকি, কোষের ধরেন এই জায়গায় কিন্তু বড় একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের বাইরে যে সাদা অংশগুলো থাকে, ফাঁকা যে জায়গাগুলো থাকে, সেগুলোকে কিন্তু সাইটোপ্লাজম বলা হয়। তো ফার্স্টে নিউক্লিয়াসটা ভেঙে যায়, তারপর হচ্ছে কি সাইটোপ্লাজমটা ভাঙে। ঠিক আছে। তো বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই অবস্থাকে ইন্টারফেস বলা হয়। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে অবশ্যই আমরা কি নেই? প্রিপারেশন নেই না? তো এরকম মাইটোসিসও যখন মেইন প্রক্রিয়াটা তারা যায়, তার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে, তারা প্রিপারেশন নেয়। এই প্রিপারেশন ফেজটাকে বলা হয় ইন্টারফেস। ঠিক আছে। তো বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলা কি কি? সেগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। যেমন প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ। তাহলে আমরা দেখে নিই প্রোফেজে আসলে কি হয়। এটা হচ্ছে মাইটোসিসের একদম ফার্স্ট স্টেপ। এই যে যতগুলো পর্যায়ে দেখবেন, এগুলো কিন্তু আপনারা বায়োলজি খাতায় নোট আকারে, পয়েন্ট আকারে পড়লে আপনাদের কিন্তু মনে থাকবে খুব ভালো। আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাগাই দিব, আপনারা কোনটা কোনটা পয়েন্ট হিসাবে পড়তে পারেন, তাহলে দেখবেন যে এই চ্যাপ্টারটা মুখস্থ করতে আপনাদের ইজি হবে। ঠিক আছে। আর অবশ্যই এই চ্যাপ্টারে কিন্তু আপনাদের ছবি আঁকা মাস্ট। ঠিক আছে। প্রত্যেকটা ধাপের ছবি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। যেমন উদ্ভিদ কোষের জন্য এই প্রথমটা, আর এই শেষেরটা দিলে হবে। প্রাণী কোষ চাইলে এটা এবং এটা। ঠিক আছে। প্রত্যেকটা দেখবেন যে এই যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, প্রত্যেকটা দুইটা দুইটা করে ছবি আছে। এই দুইটা দুইটা ছবি কিন্তু আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এই চ্যাপ্টারে ভালো মার্কস আসবে না। আপনি যদি ছবি সহ বর্ণনা করেন, আপনাকে ফুল মার্ক দিতে টিচার বাধ্য। ঠিক আছে। তো এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস মূলত আকারে কি হয়? বড় হয়। এবং ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত, মানে চ্যাপ্টা হয়ে যায়, চ্যাপ্টা হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এটা কিন্তু একটা পয়েন্ট। এটা মাইটোসিসের প্রথম পর্যায়ে। এখানে ফার্স্টে কি হয়? নিউক্লিয়াসটা আকারে দেখতে একটু বড় দেখায় আমাদের, এবং ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হয়ে যায়? এই দেখেন ভিতরে যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা হওয়া শুরু করে এবং খাটো হওয়া শুরু করে। ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট আমাদের চলে গেল। এবার সেকেন্ড পয়েন্টে যদি তাকাই, যে ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ হিসাবে মূলত পূর্বে পানি বিয়োজনকে বিবেচনা করা হতো। মানে কি পানি বিয়োজন? মানে কি পানি সরে যায় বা পানি বের হয়ে যাওয়াকে বোঝানো হয়। তবে আধুনিক গবেষণায় দেখা গেছে যে ব্যাপারটার পানির সাথে সম্পর্কহীন, অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। মানে এটার সাথে কোনো পানির সম্পর্কই নেই, এটা মূলত ইন্টারনাল কিছু জটিল প্রক্রিয়ার কারণে হয়। এটা আমাদের আপাতত জানার দরকার নেই। ঠিক আছে। তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে তাদের দেখা সম্ভব হয়। এটা কিন্তু আমার পয়েন্ট আকারে দেওয়ার দরকার নেই। মেইন পয়েন্ট কিন্তু এটা। ঠিক আছে, একটা পয়েন্ট। এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, দিলেও পারেন না দিলেও পারেন। তো সেকেন্ড পয়েন্ট যদি আমি দেখি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা যে এই পর্যায়ে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড উৎপন্ন করে। এবং ক্রোমোজোম গুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায়। কুণ্ডলিত মানে কি? পেঁচানো অবস্থায় থাকে দেখে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না এটার ভিতরে আসলে কয়টা ক্রোমোজোম আছে। এখন ক্রোমোজোম কি জিনিস? আচ্ছা, ভালো কথা। আমরা যখন মানে অধ্যায় 2 পড়বো, সেখানে ক্রোমোজোম সম্পর্কে আরো বিস্তারিত ধারণা লাভ করবেন আপনারা। তো এখানে যে লম্বা সুতার মতো যে অংশটা দেখছেন, স্ট্রাকচারটা দেখতেছেন, এটাকে বলা হয় মূলত একসাথে ক্রোমোজোম। ক্রোমোজোমের মাঝখানে একটা বৃত্তাকার অংশ আছে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের মাধ্যমে প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু যুক্ত থাকে। তো দেখেন এখানে সেন্ট্রোমিয়ার যদি হয়, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, তাই না? তো ওরা বলতেছে প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, মানে সেন্ট্রোমিয়ার আলাদা হয় না,
সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি যে দুইটা বাহু আছে এরা মাঝখান দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে একটা জিনিস চিন্তা করেন, মাঝখান দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের দেখেন তো উপরের বাহুটা দুইটা হয়ে যাবে না? মাঝখান দিয়ে দুইটা ভাগ যদি হয়ে যায়, এরকম দুইটা হয়ে যাবে না? আবার নিচেরটাও একটা মাঝখান দিয়ে ভাগ হয়ে গেলে কয়টা হয়ে যাবে? দুইটা হয়ে যাবে না? এটাই কিন্তু এই যে এখানে কুণ্ডলিত অবস্থায় ওরা আছে। ওকে, তো এখানে ওরা বলছে কি যে সেন্ট্রোমিটার বাদ দিয়ে, সেন্ট্রোমিটার মানে এই গোল অংশটা ভাগ হয় না, কিন্তু বাকি যে দুইটা অংশ আছে যেটাকে আমরা ক্রোমাটিড নাম দিই, যখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তখন আমরা এটার নাম দিয়ে দিচ্ছি কি, এগুলো হচ্ছে ক্রোমাটিড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর পয়েন্ট আমাদের শেষ, এবং এই ছবিটা আর এই ছবিটা আপনারা বাসায় একে একে মনে রাখবেন কোন জায়গায় কি না কি। ঠিক আছে, প্রাণী মাতৃকোষের ক্ষেত্রে এটা প্রাণী কোষের শেষ অবস্থা দিলে হবে, প্রথম অবস্থা দেওয়ার দরকার নেই। ওকে, এবং কোন জায়গায় কি আছে এগুলো আপনারা একদম বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন। আমি শুধু বুঝাই দেওয়ার কাজটা করতেছি। তো বি নাম্বার কি বলতেছে, সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে প্রোমেটাফেজ, তাহলে এখান থেকে আমরা দুইটা পয়েন্ট মুখস্থ করে ফেলবো। তারপরে প্রোমেটাফেজে আমরা দেখি, প্রোমেটাফেজে কি বলতেছে, এ পর্যায়ে একেবারে প্রথম দিকে ফার্স্টের দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা দেখতেছি যে এই পর্যায়ে একবার ফার্স্ট দিকে উদ্ভিদ কোষে কতগুলো তন্তুময়, দেখেন তো এখানে সুতার মতো কিছু জিনিস দেখতেছে না, এই যে স্ট্রেট লাইন তারপর একটু বাঁকা, এই যে এগুলোকে বলতেছে প্রোটিনের সমন্বয়ে তৈরি, মানে প্রোটিন দিয়ে তৈরি কিছু তন্তু, মানে কি সুতার মতো জিনিস, যেগুলা কি দুইটা মেরু তৈরি করে। এই যে দেখেন এটা একটা মেরু, এবং এখানে সবগুলো মিলিত হয়েছে, দেখেন তো এই রশ্মিগুলো একটা মিলিত মিলিত হয়েছে, আর নিচেও একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেরু। ঠিক আছে, এবং এই পুরো জিনিসটাকে বলতেছে স্পিন্ডল যন্ত্র। ওকে, তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরি হইলো। তাহলে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বলা হয়। এই যে দুইটা মেরু দেখতেছেন তাদের মাঝখানের যে জায়গাটা এটাকে বলা হয় ইকুয়েটর অথবা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, তো এখন কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু বলা হয়। তাহলে এই যে আমি যে বলতেছি সুতার মতো যে অংশগুলো এগুলোকে বলতেছি কি ওরা স্পিন্ডল তন্তু, আর পুরাটাকে বলতেছি স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ভিতরে যে কথাগুলো দেখছেন এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন, যে কোনটা কি দিয়ে তৈরি না তৈরি এগুলা, এগুলো আপনারা দিলে খুবই ভালো। তবে মেইন পয়েন্ট যেটা, এটা আপনাদের মিস করা যাবে না। ঠিক আছে, তাই বলে এরকম না যে স্যার আপনি তো একটু দেখাচ্ছেন একটু পরীক্ষা দিব, যদি আপনাদের মনে থাকে, আমি তো বললাম যে এখানে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো মাস্ট বি দিতেই হবে, আর এক্সট্রা ইনফরমেশন যদি দিতে পারেন খুবই বেটার। ঠিক আছে, তো এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। তাহলে সেন্ট্রোমিয়ার কোনটা বলছিলাম, এই যে মাঝখানের যে গোল অংশটা আছে না, এই প্রত্যেকটা গোল অংশ দেখেন তো প্রত্যেকটা সুতার সাথে অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে এটা এই সুতার সাথে আটকাইছে, এটা এই সুতার সাথে, এটা এই সুতার সাথে, এই স্পিন্ডল তন্ত্রের প্রত্যেকটার সাথে কি হয়, এরা নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়ে যায়। ভালো কথা। তাহলে এই তন্তুগুলোকে আমরা আকর্ষণ তন্তু নামেও মাঝে মাঝে বলি। তো ক্রোমোজোমের সাথে এই তন্তুগুলো সংযুক্ত বলে এদেরকে আরেকটা নামেও ডাকা হয় ক্রোমোজোমাল তন্তু, এক্সট্রা ইনফরমেশন। তো ক্রোমোজোম গুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে, এটা আরেকটা পয়েন্ট হিসেবে গণ্য হবে। যে এই পর্যায়ে প্রোফেজের পর্যায়ে ক্রোমোজোম যারা আছে, এই যে ক্রোমোজোম যেগুলো আছে পুরোটাকে, এই ক্রোমোজোম যারা আছে তারা হচ্ছে কি আস্তে আস্তে মেরুর দিকে কি বিষুবীয় অঞ্চল, সরি, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। মানে কি মাঝখানের দিকে আসতে থাকে আস্তে আস্তে, একেবারে মানে এই পর্যায়ে যে মাঝখানে থাকবে তা না, কিন্তু তারা যাত্রা শুরু করে কোথার দিকে, মাঝখান বরাবর আসার জন্য ট্রাই করে। ঠিক আছে, তো কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, এটা আরেকটা পয়েন্ট। যে আমাদের যে এখানে যে কোষ আছে, কোষের নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা থাকে, এই যে দেখেন এরকম ডট ডট দিয়ে যে দাগটা দেখতেছেন না, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আর এই যে গোল যে অংশটা দেখতেছেন নিউক্লিয়াসের ভিতরে গোল যে অংশটা, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাস আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এরা আস্তে আস্তে কি হয়ে যায়, ভ্যানিশ হইতে থাকে, মানে বিলুপ্তি ঘটতে থাকে। তো প্রাণী কোষে, এটা তো গেল উদ্ভিদ কোষের কথা বলছে, এবার প্রাণী কোষের কথা যদি ওরা বলে, যে প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও স্পিন্ডল যন্ত্র তো সৃষ্টি হয় আগেরটার মতো। পূর্বে স্পিন্ডল যন্ত্র ছড়িয়ে যাওয়ার পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুইটি দুই মেরুতে অবস্থান করে। এই যে এখানে যে গোল জিনিসটা দেখতেছেন, এরা দুই মেরুতে অবস্থান করে, এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়, এটাকে বলা হয় অ্যাস্টার রে। মাঝে মাঝে কিন্তু কতে আপনাদের প্রশ্ন আসে যে অ্যাস্টার রে কাকে বলে, তাহলে আপনারা কি লিখবেন বলেন তো, যে প্রোমেটাফেজ পর্যায়ে প্রাণীকোষী স্পিনল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে, এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়, এটাকে অ্যাস্টার রে বলা হয়। ঠিক আছে, কাকে বলে আসলে এই পুরাটা দিতে হবে। ওকে, তো এই ছবি দুটো খুব ভালো মতো প্র্যাকটিস করে ফেলবেন আপনারা। তারপরে এ পর্যায়ে আরো আছে কি হয়, যে এ পর্যায়ের প্রথমেই, আচ্ছা এটা হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, আচ্ছা আমি মনে হয় এখানে ভুল বলছি, এটা না, সরি, এই যে এটা,
এটা হচ্ছে প্রাণী কোষেরটা আর কি, আমি ভুলে মেটাফেসেরটা বলে ফেলছি। তো এটা হচ্ছে এই যে এখানে প্রোমেটাফেজেরটা হচ্ছে প্রাণী কোষেরটা, এটা উদ্ভিদ কোষেরটা এটা। ঠিক আছে। তো এরপরে যে স্টেপটা আছে সবচেয়ে ছোট একটা স্টেপ, যেটা হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, মেটাফেজের ছবি এখানে আগে দেওয়া হয়েছে। তো এই পর্যায়ে মূলত কি হচ্ছে, এই পর্যায়ে প্রথমে সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আচ্ছা, একটু আগে আমরা একটু পড়ছি না যে এখানে যে ক্রোমোজোম গুলো ছিল এরা কি বিষুবীয় অঞ্চল আস্তে আস্তে বিন্যস্ত হওয়া শুরু করে, মানে কি আস্তে আস্তে যাত্রা শুরু করে। এই যে মেটাফেজ পর্যায়ে যখন আসে তখন তারা সবাই একদম বিষুবীয় অঞ্চল মানে মাঝখান বরাবর চলে আসে স্পিন্ডল যন্ত্রের। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তো প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুইটা মেরুমুখী হয়ে অবস্থান করে। এই দেখেন, প্রতিটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যারা থাকে তারা বিষুবীয় অঞ্চলে একদম মাঝখান বরাবর থাকে, কিন্তু তাদের যে দুইটা বাহুকো আছে না, এই যে হাত দুইটা, এই দুইটা হচ্ছে কি মেরুমুখী অবস্থান করে, মানে কি মেরুর দিক বরাবর থাকে আর কি, জাস্ট দিক বরাবর থাকে এই, আর কিছু না। তো এই পর্যায়ে এটা হচ্ছে মূলত আরেকটা পয়েন্ট, যে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক কি হয়, মোটা এবং খাটো দেখায়, সবচেয়ে মোটা এবং খাটো এই পর্যায়ে দেখায় ক্রোমোজোম গুলোকে। তো প্রতিটা এখানে ভুল লেগেছে, ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে থাকে এই পর্যায়ে। এই পর্যায়ে এটা আরেকটা পয়েন্ট যে কি ক্রোমোজোমের প্রতিটা ক্রোমাটিড যা এই যে তাদের যে বাহু দুটো আছে এরা প্রত্যেকে কি হতে চায়, আস্তে আস্তে আলাদা হইতে চায় পরস্পরের কাছ থেকে। তো এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়। দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজনের কথা বলে নাই, কিন্তু এই মেটাফেজের যখন লাস্টের দিকে আসে তখন কিন্তু সেন্ট্রোমিয়ার মাঝখানে যে গোল জিনিসটা আসছে এটাও কিন্তু দুই ভাগে ভাগ হওয়া শুরু করে। তো নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, এটা আরেকটা পয়েন্ট। যে এই পর্যায়ে এখানে যেমন একটু দাগ দাগ দেখাইছিল যে আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু হয়েছিল, আবছা আবছা হইলেও দেখা যাচ্ছিল, কিন্তু এই পর্যায়ে এসে একদম সম্পূর্ণ এরা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে। তো আজকে হচ্ছে আপনাদের তিনটা পর্যন্ত আমি পড়া দিলাম, আপনারা হচ্ছে তিনটা পর্যন্ত খুব ভালো মতো ছবি সহ প্র্যাকটিস করুন বাসায়। পরের দিন হয়তো আমরা এই দুইটা ভাগ সহ পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে এই চ্যাপ্টার একদমই ছোট। তো দুইটা ক্লাসের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে আপনাদের, আপনারা যদি এই চ্যাপ্টারে কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপনারা আমাকে কোশ্চেন আস্ক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।